সুপ্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সানজিদা হিয়া। আজ আমরা কথা বলবো রিয়েল এস্টেট বিজনেস নিয়ে। সেজন্য আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্ট নুরুজ্জামান সর্দারকে। কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। তো আমরা একটু জানতে চাইবো, এই যে যুদ্ধ পরিস্থিতি বর্তমানে, এটার জন্য যেটা হচ্ছে যুদ্ধ পরিস্থিতির জন্য সব দিক থেকেই বিজনেস সব দিক থেকে এফেক্টেড। তো সেই ব্যাপারে আপনার রিয়েল এস্টেটের ব্যাপারে একটু যদি বলেন যে কোনো এফেক্ট হচ্ছে কিনা বা কি ধরনের এফেক্টেড হচ্ছেন। ধন্যবাদ। আসলে রিয়েল এস্টেট মার্কেট ইজ এ ভেরি বিগ মার্কেট, ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। যখন যুদ্ধ শুরু হয় কিংবা হবে, এটা ইফেক্টেড শুধু আমেরিকাতে নয়। আর রিয়েল এস্টেট মার্কেট ইজ নট ওনলি দ্য ইউএসএ, ইট ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়াইড। সো অফকোর্স ইটস এফেক্টেড, ইজ এ ভেরি মাচ এফেক্টেড ফর দ্য রিয়েল এস্টেট মার্কেট বিকজ এখন এখানকার কিংবা যে কোনো জায়গার মানুষ একটা প্রপার্টি যখনই সে কিনে, তার সারা জীবনের অর্জিত একটি অর্থ দিয়ে তিনি একটা বাড়ি কিনবেন কিংবা যে কোনো একটা ল্যান্ড কিনবেন, একটা বিল্ডিং কিনবেন। যখন তার সম্পূর্ণ অর্জিত অর্থ, তার জমানো টাকাগুলো একটা জায়গায় সেখান থেকে নিয়ে একটা ইনভেস্ট করবেন, কিছুদিন পরে সেটা ডিস্ট্রয় হয়ে যাবে। এটা কে চায়? কেউ চাইবে না। সুতরাং সবার মনের মধ্যেই একটা আশঙ্কা, কি হবে আর একটু দেখি, বা কিছুদিন পরে করব কিনা, এটা নিয়ে সবাই আসলে ভাবছে। এটা নিয়ে অবশ্যই সবাই অরি যে যুদ্ধ পরবর্তীতে আমরা আসলে এই সময়টাতে আপনার রিয়েল এস্টেটের মানে বাড়ি বেচাকেনার সিচুয়েশনটা আসলে এখন কি পরিস্থিতিতে আছে একটু যদি বলেন। জি, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ যারা সামনে দেখছেন তাদের সকলকে এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের সবার জন্য। এই সিচুয়েশনে সবাই যেটার মধ্যে আছে, এর একটা ভালো দিক এবং একটা খারাপ দিকও আছে। ভালো দিকটা হচ্ছে যে যখন মানুষ চিন্তা করে, যেমন সে ধরেন আমরা যদি করোনার কথা বলি, যেই টাইমটা করোনা ছিল, করোনার সময় অনেকেই এরকম একটা আশঙ্কার মধ্যে ছিলেন যে আসলে আমরা বাড়ি কিনবো কিনা, আমার জমান অর্থটাকে শেষ করে দিব কিনা, বা কি হবে, এরকম একটা আনসার্টেন একটা টাইমের মধ্যে ওই সময় যারা করছে তারা কিন্তু খুব ভালো করছে, কারণ তাদের ইন্টারেস্ট রেটটা ওই সময় খুবই কম ছিল এবং বাড়ির প্রাইস কম ছিল। ঠিক আজকে 4 থেকে 5 বছর যদি হিসাব করেন যে 5 years এর মধ্যে ইস ইজ অলমোস্ট সাম অফ দোজ প্লেস ইজ আ ডাবল দ্য প্রাইস। সো দে মেকিং a lot of money, so they are lucky to did that right time, right decision. ঠিক এখনো যুদ্ধ সময়টা যেভাবে যায়, বাট একটু আমি ইন্টারাপ্ট করছি যে এই যে আপনি বললেন কোভিড এর সময় যে যারা কিনেছে তারা খুবই লাকি পারসন, যে খুব কম প্রাইসে তারা বাসাটা কিনতে পেরেছে এবং ইন্টারেস্ট রেট কম ছিল। কিন্তু এই যে এখন যুদ্ধ পরিস্থিতিতে, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে সব দিক থেকেই তো এফেক্টেড হচ্ছে, তো এই যুদ্ধের পরিস্থিতিতে বাসার দাম কি একটু কমবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, এই মুহূর্তে যেটা আছে এখন যে একটা থমথমা অবস্থা, ওয়ার্ল্ড ওয়াইড একটা থমথমা অবস্থা। সে যদি যুদ্ধ লাগে, ডেফিনেটলি ইট উইল বি গেটিং সামথিং, ডেফিনেটলি যদি হয়। এখনো যদি যুদ্ধ শুরু হয়, যেটা আমরা সবসময় যেটা মনে করি সবাই যে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা, কি হবে, এটা শুরু হবে কিনা, তো শুরুটা যদি হয় ডেফিনেটলি বাড়ির দাম কমবে যদি শুরু হয়। আর যদি এখন যে অবস্থার মধ্যে আছে, সবাই একটা আতঙ্কের মধ্যে আছে, যেমন এবং এর মধ্যেই এই আতঙ্কের কারণে অনেকে চিন্তা করতেছে যে যারা অনেকে কন্ট্রাক্টে গেছে, অনেক দীর্ঘদিন যাবৎ অনেক মানুষই বাড়ি দেখতেছে, দেখার পরে তারা চিন্তা করে যে এখন সাইন করব কি করব না, দেখি আর একটু কনফিউজ। আবার ইন্টারেস্ট রেট কমে গেছে, মাঝখানে যেটা কমছিল সেটা আবার বেড়ে গেছে, সো এখন আমরা কি করব, এরকম একটা টেনশনের মধ্যে সবাই আছে। এখন বাড়ি কেনার জন্য আসলে কোন সময়টা উপযোগী?
অ্যাজ এ ফার্স্ট বায়ার বা যারাই কিনবে তাদের জন্য কোন সময়টা আসলে ওভারঅল? আসলে রিয়েল এস্টেট মার্কেটটা এরকম একটা মার্কেট, বাড়ি কেনার জন্য যদি অ্যাজ এ রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে আমি যেটা মনে করি যে বাড়ি আপনি যখনই কিনবেন সেটাই আপনার উপযোগী সময়। কারণ বাড়িটা যখনই কিনবেন এটা নির্দিষ্ট কোনো টাইম নেই যে এই সময়টা কমবে, এই সময় কিনলে আপনি লাভবান হবেন। বাড়ি যখনই কিনবেন সেটাই আপনার জন্য লাভবান, ওই সময়টাই। এর কারণটা হচ্ছে একটা বাড়ি আজকে, এখন ধরেন আজকে আমি একটা বাড়ি দেখাই একজনকে, তো উনি $4,000 ভাড়া দিয়ে থাকেন একটা বাসায়। আচ্ছা, এখন ধরেন $4,000 যে ভাড়া দেয়, আমি ধরে নিলাম একটা বাড়িতে কোনো প্রফিট হবে না, হলো না, ওনার বাড়িতে কোনো প্রফিট হলো না, বাট উনি যে $4,000 ভাড়া দিচ্ছে, এই $4,000 কোথায় যাচ্ছে? মানে সে কোথাও যাচ্ছে না, $4,000 সে টোটালি লস করতেছে। উনি যদি একটা ওয়ান ফ্যামিলি বাসা কেনে ধরেন 8-8.5 লাখ টাকার মধ্যে, এই বাড়িটার মর্গেজ $4,500 থেকে উনি যদি 20% ডাউন পেমেন্ট দিয়ে এই বাড়িটা একটা বাড়ি কিনেন, তো সেই বাড়িটা 4 থেকে 4,500 টাকায় মর্গেজ আসবেন। এবং 4-4,500 টাকা মর্গেজ আসলে, আমি একটা প্রশ্ন এখানে একটু ইন্টারাপ্ট করি, যে আপনি এই যে বললেন যে যদি উনি 8/850 মধ্যে বাড়ি কেনে 4-4.5 মর্গেজ আসবে, তো এই যে সেটা কি যে কোনো নেবারহুডে হতে পারে, যে কোনো এরিয়া ভিত্তিক বা না? এইখানে নেবারহুডটা তো বেসিক্যালি 8-8.5 তো সব জায়গায় হবে না, এটা তো ডেফিনেটলি হবে না। যেমন সে ধরেন জ্যাকসন হাইটস, উডসাইড, সানি সাইড, it is already price is going very high. তো এইসব এরিয়াতে ওয়ান ফ্যামিলি হাউস এখন 8-8.5 পাওয়া is quite impossible. This is a minimum $1 million, right? সো এই জায়গার মধ্যে এগুলো হবে না। তবে উনি যেখানে থাকে, উনি থাকে নিউ জার্সি, ওইখানে 4,000 টাকা ভাড়া দেওয়া চাইতে উনি যদি সে কুইন্স ভিলেজ হোক, আপনার জামাইকার যে কোনো জায়গায় হতে পারে, লং আইল্যান্ডের যে কোনো জায়গায় হতে পারে, তো সেই প্রাইসের মধ্যে উনি নিলে 30 ইয়ার্স যদি উনি মর্গেজটা দেন, 30 ইয়ার্স পরে অল হাউস ইজ ফর হিম। তো তার কোনো এই 30 ইয়ার্স পরে টোটাল বাড়িটা তার হয়ে যাচ্ছে, মর্গেজ তার দেওয়া লাগতেছে না, একটা টাকা তার পোষণে যা জমতেছে, সো টোটাল টাকাটাই তার লাভ। সো বাড়ি যদি প্রাইস নাও বাড়ে তারপরেও তার লাভ। এবং 30 ইয়ার্স পরে, এখন থেকে যদি আপনি 30 ইয়ার্স ব্যাকে যান, তো সেইখানে আমরা কি দেখতে পাই যে 30 ইয়ার্স আগে যেই প্রাইসটা যে কোনো জিনিসের, দিস ইজ নট অনলি হাউস, এনিথিং সে 30 ইয়ার্স বিফোর সেটার প্রাইস যা ছিল, এই ম্যানহাট, এই যে এখন আমরা যদি জ্যাকসন হাইটের কথাই বলি, জ্যাকসন হাইটে 30 ইয়ার্স বিফোর কি ছিল, এখানে ওয়ান ফ্যামিলি একটা বাসা যদি 30 বছরের কথা বলা হয়, 250 থেকে 300-এর মধ্যে ছিল, বা ম্যাক্স is a nice house, $500,000. It is 30 years before, but now that's a 1.5 million. So is like অনেক বেশি। এখন থেকে 30 ইয়ার্স পরে আবার কি হবে এটা কে জানে, এটা বলতে পারবো না। তবে অবশ্যই 30 ইয়ার্স পরে এটারও 3 গুণ হবে। এই কারণেই হবে 3 গুণ। এটা ধরেন নর্মাল এখন যে প্রাইসটা, আজকে আমরা 20-25 ইয়ার্স বিফোর নিউ ইয়র্ক সিটির মিনিমাম ওয়েজ কত ছিল, এখন সেটা সিটি কত করছে। আগে ছিল, আমি যখন এখানে প্রথম আসি, ইস ইজ লাইক 2001, ইট ওয়াজ $5.50। সো এখন সেটা সিটি বাড়াইয়া $15 করছে। দিস ইজ অ্যারাউন্ড 25 ইয়ার্স। সো অফকোর্স ওয়েজ তখনও বাড়াইতেই হবে, গভর্নমেন্ট বাড়াবে, তো প্রাইস অবশ্যই সেই ক্ষেত্রে বাড়বে। সুতরাং এটা ডেফিনেটলি আপনি যে সময় বাড়ি কিনবেন সেই সময় আপনার জন্য প্রফিট। এই যে আপনি বললেন যে ফার্স্ট বায়ার যারা 20% ডাউন দিয়ে যদি বাড়ি কেনে, তো এখানে আরেকটা বিষয় আছে যে 0% ডাউন দিয়ে অনেকে শোনা যাচ্ছে বাড়ি কেনা যায়, সে ব্যাপারে যদি আপনি একটু কিছু। এই যে গুড কোশ্চেন, এটা একটা খুব ভালো কোশ্চেন করেছেন। ইদানিং আপনি অনেকে দেখবেন যে বেশ কয়েকটা স্ট্যাটাস বা ফেসবুকে বেশ কিছু লোকজন এখন স্ট্যাটাস দিচ্ছে বাড়ির সামনে গিয়ে ভিডিও করেও যে আপনি যদি 20,000 টাকা হয় তাহলে এই বাড়িটা আপনি কিনতে পারেন, আপনি 20,000 টাকা হলে এই বাড়ির ডাউন পেমেন্ট দিয়ে কিনতে পারছেন 6 লাখ টাকার বাড়ি। হাউ বিহাইন্ড দ্য সিন, অফকোর্স ইউ ক্যান ডু ইট, জিরো পেমেন্টে না, শুধু
জিরো পেমেন্টের পরে আপনার ক্লোজিং কস্ট সহ আপনাকে 1 টাকাও দেওয়া লাগবে না। আসলে That's এটার আওয়াজ দিয়ে procedure-টা কি? এখন এই জায়গাটাই হচ্ছে যে এটার জন্য কি দরকার আপনার। ফার্স্ট ইউ নিড ইনকাম, ইউ হ্যাভ টু বি এ ফুল ইনকাম। Okay. Second, your credit score have to be up to 750 minimum. Okay. যদি আপনাকে 100% লোন করতে হয় সেক্ষেত্রে আপনাকে ফুল ইনকাম থাকতে হবে। ফুল ইনকামটা মিনিংস হচ্ছে একটা বাড়ি যখন আপনি কিনবেন, সেই বাড়ির ধরেন একটা 7 লাখ টাকার একটা বাড়ি কেনার জন্য আপনি কত টাকা এলিজিবল, রাইট? ফুল ইনকামটা যদি আপনার থাকে, সে আপনার $750,000 জন্য আপনার মিনিমাম $160,000 WT ইনকাম দরকার। সো ইউ গেট এ 160,000 or $170,000 you have a WT income, right? And your credit score is good. So credit score good, you have income is over income. Now you don't want to pay the down payment. Of course you could do it. Even you don't have a the closing cost. You say, okay, I want to buy this house, but I don't have any closing cost. I don't want to pay the down payment. I want to buy the house. How can I do that? That's called assess 106%. Like তখন ক্লোজিং কস্টটা তখন একটু বেড়ে আপনার যেই ক্লোজিং কস্ট আপনার ধরেন নর্মালি ইজ অ্যারাউন্ড সামটাইমস উই আর সেইং ইজ 5% ক্লোজিং কস্ট ধরা হয় মর্গেজ অ্যামাউন্টের উপরে। তো এখানে যেহেতু টোটাল অ্যামাউন্টটা আপনি মর্গেজ করতেছেন, এই টাকার উপরে একটা ক্লোজিং কস্ট আসবে, সেই ক্লোজিং কস্ট সহ আপনাকে ব্যাংক দিয়ে দিবে। সে আপনাকে 100% mortgage plus closing cost, then you get a 105% loan. That means without That means it's possible. It is possible. Okay. It's possible. But incomes. You have to be. You Income need to and be credit income, score. right? Credit score and income. You have okay. to be good. Okay. থ্যাংক ইউ আপনাকে। একটু জানবো যে কন্ডো আর যে কোপ, Co-op. কোপের মধ্যে, এই কন্ডো আর কোপের মধ্যে আসলে ডিফারেন্সটা কি? That's another good question. অনেকেই আসলে বলে মাঝে মাঝে যে ধরেন এইখানে একটা অ্যাপার্টমেন্ট দেখলাম, এটার দাম মাত্র জ্যাকসন হাইট, হাউ কাম 1 bedroom 350? If is a co-op and condo, co-op is 350, condominium is minimum on this area 500,000. Why? That's the same apartment, Same apartment. same building. Right. So what is the difference? Yeah, it is a lot of different. Co-op হচ্ছে একটা বিল্ডিং যখন আপনি কিনবেন, you are typically the shareholder. Okay. You are not direct owner, but you are the owner. Behind the scene, you are the shareholder of that building. And condominium, এইটার আপনি পুরোপুরি নিজেই মালিক। এখন কোঅপের মধ্যে যে প্রবলেমগুলো হয়, you cannot sell your own. You have to need a permission to be a sell. You need to permission for the buy. You need to permission if you want to change anything on your apartment. You need to get the permission from the management company. Without permission, you cannot do anything on your apartment. That's called co-op. Okay. But condominium, whatever you wants to do, you can do it. Even যখন আপনি কোঅপ কিনবেন, কেনার সাথে সাথে আপনি ভাড়া দিতে পারবেন না কাউকে। এইখানে একটা রেস্ট্রিকশন আছে, এই কোঅপ কিনলে আপনাকে মিনিমাম নিজেকে থাকতে হবে, থাকতে হবে, মিনিমাম 1 বছর আপনাকে থাকতে হবে। অনেক বিল্ডিং এর এখানে ম্যানেজমেন্ট, কন্ডো আপনি এখন কিনবেন, আপনি কালকে ভাড়া দিয়ে দিতে পারতেছেন, আপনার মতো করে আপনি চলতে পারতেছেন, আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারতেছেন, ডিজাইন চেঞ্জ করতে পারতেছেন ভিতরে। বাট সার্টেন থিং লাইক এ বিল্ডিং ডিজাইন, ইস ইজ এ বিল্ডিংটা তো সবার, আপনার একটা অ্যাপার্টমেন্টের ভিতরটা আপনার, তো সেইখানে আপনি চেঞ্জ করেন কিছু সার্টেন কিছু বিষয় থাকে যেটা সবাই একসাথে দেয়। এবং আরেকটা বিষয় হলো যে কোঅপ এবং কন্ডোর মধ্যে, যেমন কোঅপের মধ্যে যেমন এখানে বিলগুলো, যেমন ট্যাক্স, সবাই দুইটাই ট্যাক্স বিল্ডিং পে করে, মানে আর যেমন ওয়াটার বিল, গ্যাসের বিল, এইগুলো কোঅপ তারা নিজেরা পে করে। আর ইসের মধ্যে আপনার কন্ডোমিনিয়ামে ইলেকট্রিক বিল, গ্যাস বিল, এটা যার যারটা সে পে করে, ট্যাক্সও তারা আলাদা পে করে যার যার অ্যাপার্টমেন্টে দেয়। জাস্ট লাইক অলমোস্ট সিঙ্গেল ফ্যামিলি হাউসের মতো, অলমোস্ট কাছাকাছি। জাস্ট সার্টেন অ্যামাউন্ট গুলো শেয়ার করে আর বাকি সবগুলো তার ওন করতে পারে। So that's the difference.
হ্যাঁ, আর একটু জানতে চাইবো যে মেয়র আসার পর আমরা যেটা জেনেছি যে বেসমেন্ট আগে তো এটা তো আসলে ইলিগাল, কেউ রেন্ট দিতে পারে না ভাড়া। তো আমাদের নতুন সিটি মেয়র আসার পর জেনেছি যে বেসমেন্টটা এটা পারমিশন নিয়ে করা যাবে। সেক্ষেত্রে আসলে কতটুকু? ধন্যবাদ আপনাকে। এখানে বেসমেন্টের ব্যাপারটা আসলে ইস ইজ লিটল ডিফারেন্ট। বেসমেন্ট এখনো যে পারমিশন দিছে বিষয়টা ওরকম না, কিন্তু কিছু কিছু বিষয় আছে যে বেসমেন্টে যদি আপনার দুইটা এন্ট্রান্স থাকতে হবে মাস্ট। যদি আপনার বেসমেন্টের পারমিশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে আগে জানতে হবে যে আমি এই বেসমেন্ট পারমিশন নেয়ার জন্য আমার কি কি থাকতে হবে। সেই ক্ষেত্রে ফার্স্ট চয়েস হচ্ছে দুইটা এন্ট্রান্স, যাতে মানুষ দুই দিক থেকে বের হয়ে যেতে পারে। এটা হলো ফার্স্ট আপনার বেসমেন্টের জন্য পারমিশন নেয়ার জন্য করতে হবে। এবং সিটি যেটা নতুন আমাদের মেয়র আসার পরে আরও একটা জিনিস অ্যাড করছে, এবং বিগত মেয়র জেনেছিলেন উনি এই জিনিসটা, যে নিউ ইয়র্ক সিটিতে যেহেতু সব কিছু কস্টলি, সেহেতু প্রত্যেকটা বাসা আপনি 8 ফিট পিছনের দিকে যদি জায়গা থাকে আপনি বাড়াইতে পারেন। যদি বাড়ায়া সেটাকে আপনি লিগ্যালি, পারমিশন তো অবশ্যই নিতে হবে, বাট পারমিশন নিয়ে করতে হবে। বাট আপনি চাইলে করতে পারবেন, যেটা আগে ছিল না, এবং এক্সটেন্ড করতে পারবেন যেটা আগে ছিল না। আর একটা দিক হচ্ছে যে আপনার দেখেন গ্যারেজ, আপনার যদি বড় গ্যারেজ থাকে, আপনি যদি সেটাকেও লিভেবল করতে চান, is possible to do it, বাট এটা যদি ক্যাপেবল করতে চায় কেউ, সেক্ষেত্রে কি সিটির পারমিশন তো মাস্ট নিতে হবে, বাট সেজন্য কি পুরো বাসাটা আবার সেই ইন্সপেকশন করার প্রয়োজন আছে? হ্যাঁ, ইন্সপেকশন তো আপনি যখন পারমিশন নেবেন, কাজ করবেন, তারপরে অবশ্যই ইন্সপেক্টর আসবে, এবং আপনি লিগালি কাজ করলে অবশ্যই ইন্সপেক্টর সেটাকে পারমিশন, যেহেতু সিটি বলা আছে আপনি 8 ফিট এইদিকে বাড়াতে পারবেন, আপনি আপনার গ্যারেজকে আপনি লিভেবল করতে পারেন, সেহেতু তাদের একটা রিকোয়ারমেন্ট, বিল্ডিং ডিপার্টমেন্টের সার্টেন রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্টগুলো যখন আপনি ফিল আপ করবেন, দেন ইউ ক্যান ডু ইট হোয়াট এভার ইউ ওয়ান্ট, বাট ইউ হ্যাভ টু লাইক ফলো দ্য রুলস অন রেজুলেশন ইন দ্য বিল্ডিং ডিপার্টমেন্ট। ওকে, আর একটু জানতে চাইবো যে আগে যেমন একটা রুলস ছিল যে যারা রেন্ট ভাড়া থাকছে, তা হয়তো কোনো এজেন্টের মাধ্যমে, লাইক আপনার রিয়েল এস্টেটের মাধ্যমে তারা রেন্ট নিচ্ছে বাসা, সেক্ষেত্রে এজেন্ট হয়তো রেন্ট তাদের কাছ থেকে 1 মাসের অ্যাডভান্স নিত, রাইট? কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে রুলস, শুনেছি যেটা যে এখন রেন্ট যারা থাকছে তাদের দিতে হচ্ছে না, ল্যান্ড ওনার যারা তাদেরকে দিতে হবে। এটা আসলে কতটা? অ্যাবসলিউটলি ইজ এ রাইট কোশ্চেন। এটার ব্যাপারে যেটা হচ্ছে যে আসলে আগে যেটা ছিল যে ধরেন অনেকেই যেটা করতো যে লিস্টিং এজেন্ট অনেক যার বিল্ডিং কিংবা যিনি ওনার, যিনি একটা বিল্ডিং এর মালিক, তার কাছ থেকে টাকা, সে তার কাছ থেকে লিস্টিং নিত, কিন্তু সে তারে টাকা দিত না। দেওয়ার পরেও অনেক সময় অনেকে আবার যারা ভাড়াটিয়া ছিল তাদের কাছ থেকেও 1 মাসের রিয়েল এস্টেট এজেন্ট ফি নিত। এখন এইখানে দুইটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির নতুন রুলস হচ্ছে, যদি তুমি লিস্টিং এজেন্ট হও, then you cannot collect the money from the rent. You can, like, if you are a listing agent, then you have to collect the money from landlord, but you cannot take the money from the tenant. এখন টেনেন্টদের কাছ থেকে আবার আরেকটা ওয়ে হলো, যদি আমি টেনেন্টকে রিপ্রেজেন্ট করি, আই এম নট এ লিস্টিং এজেন্ট, আমি ওই বিল্ডিং লিস্টিং এজেন্ট আর একজন, বাট আমি না। এখন সেই ক্ষেত্রে যদি তাকে রিপ্রেজেন্ট করি, তার সাথে যদি টেনেন্টের সাথে আমার রিকোয়ারমেন্ট থাকে যে আমি তোমাকে বাসা নিয়ে দিব, তুমি আমাকে হায়ার করছো, সুতরাং তোমাকে এটা দিতে হবে, 1 মাসের রেন্ট তোমাকে আমি দিতে হবে, সেই ক্ষেত্রে আমি এটা করতে পারবো। কিন্তু ওইটা করতে পারবো না, যে লিস্টিং এজেন্ট থাকবে সে তার কাছ থেকে নিতে পারবো না, সে তার কাছ থেকে টাকাটা এবং যদি তার কোনো এজেন্ট নাও থাকে তাহলে তার কাছ থেকে সে কোনো টাকা নিতে পারবে না, কারণ সে তার কাছ থেকে সে নিবে ওনলি ফর দ্য লিস্টিং এজেন্ট হিসাবে, যার যে বিল্ডিং এর ওনার, তার কাছ থেকে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আর একটু জানতে চাই যে এই যে রিয়েল এস্টেটের কেউ যদি বাড়ি কিনে, তখন ওই যে রিফাইন্যান্সের ব্যাপারটা সম্পর্কে একটু জানতে চাইবো, যে রিফাইন্যান্সটা আসলে, এটা তো ইন্টারেস্ট রেট হয়তো 6 আছে, যখন এটা কি কোনো সময়সীমা আছে যে
এতদিনের মধ্যে এটা refinance করা যাবে? লোন করার ক্ষেত্রে আছে। যেমন এটা কিছু সার্টেন, যখন লোন করে কনভেনশনাল লোন করার সময় এফএসএ লোন করুন কিংবা কনভেনশনাল লোন করুন, বেলুন লোন করুন, হোয়াট এভার লোন ইউ ডিড is a depend on the mortgage broker what he did with your loan. সে যখন লোনটা করবে এখানে সার্টেন কিছু টাইম থাকে, কিছু কিছু আছে যে there is no requirement at all, you can do whatever time you wants to do it. Sometimes they are give you some time limitation with like 3 years 5 years you cannot do the refinance. কারণ হচ্ছে যে যখন লোনটা কোনো ল্যান্ডার আপনাকে দিল, সে চাইবে অ্যাটলিস্ট আপনার কাছ থেকে 5 বছর বা 3 বছর কিংবা 2 বছর, মিনিমাম 1 বছর সে আপনার টাকাটা আপনার থেকে নেবে। এখন আপনি দেখবেন যে আমরা মোস্ট অফ দেম 30 ইয়ার্স লোন করি, রাইট? আমরা যখন 30 ইয়ার্স লোন করি, আপনি প্রথম দিকে যদি দেখেন, কখনো যদি বিলটা দেখেন, তাহলে দেখবেন প্রথমে ইন্টারেস্ট রেট, আমার ধরেন আপনার যদি $3,000 মর্গেজ হয়, তার মধ্যে আপনি দেখবেন মোস্ট অফ দ্য টাইম $3,000 মধ্যে $2,000 ইজ গোয়িং টু বি ইন্টারেস্ট, $1,000 এর 300 ইজ গোয়িং টু প্রিন্সিপাল, 700 ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স অ্যান্ড এভরিথিং. So this is like first that's why they just okay 2 years they make a business, 5 years they're making a good business. So after that, that's why a lot of people doesn't want to go the time frame. So okay, I don't want to be that. You give me like, আমি যদি ইন্টারেস্ট রেট কালকে কম পাই তাহলে আমি কালকে আমার রিফাইন্যান্স করে চেঞ্জ করে ফেলবো, কিন্তু সেটা অনেকে করতে দেয় না। যদি মর্গেজ ব্রোকার সেই কাজটা সাথে সাথে না করে, সে যদি তাদের সাথে অনেক সময় এটার সাথে একটা লিঙ্ক থাকে যে যদি তারা 5 ইয়ার্স নিতে পারে দেন দে মেকিং এ প্রফিট। সো অফকোর্স কাস্টমারের এখানে এজেন্ট এবং মর্গেজ ব্রোকার দুইজনের সাথেই তার এই জিনিসটা জানতে হবে এবং বুঝতে হবে যে এজেন্টদেরকে অবশ্যই এই জিনিসটা বলতে হবে যে আমার এই জিনিসগুলো যাতে আমি নির্দিষ্ট কোনো টাইম ফ্রেমের মধ্যে না যায়। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা অনেক তথ্য পেলাম আপনার কাছ থেকে। পরবর্তীতে আরো অনেক নতুন নতুন তথ্য জানবো আপনার কাছ থেকে। আপনার দর্শকদের জন্য যদি আপনি কিছু বলতে চান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা আজকে আমার এই আপনারা এই অনুষ্ঠানটা যারা দেখেছেন তাদের সবাইকে। আপনারা জানেন যে আপনাদের যে কোনো সহযোগিতার জন্য রিয়েল এস্টেট পারপাস আপনারা যদি যে কোনো কিছু জানতে চান, আমি আছি ল্যান্ডমার্ক ক্লার উইলিয়াম ল্যান্ডমার্ক 2। ক্লার উইলিয়াম ল্যান্ডমার্ক 2 হচ্ছে আপনার কেডব্লিউ ল্যান্ডমার্ক 2 এর সাথে আছি অ্যাজ এ রিয়েল এস্টেট সেলস পারসন হিসাবে। আপনাদের যে কোনো সহযোগিতায় যে কোনো সময় আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। 9173794125 এই নাম্বারে আপনারা যে কোনো সময় আমাকে কল দিলে যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমি আপনাদের সহযোগিতা করব। তবে হ্যাঁ, রিয়েল এস্টেটে যদি কেউ বাড়ি কিনতে চান, সে প্রথম হন আর যে কোনো সময়ের বায়ারই হন না কেন, তাদের প্রত্যেকেরই একজন এজেন্টের মাধ্যমে গেলে আপনি সঠিক বিষয়গুলো জানতে পারবেন, যেটা জানলে আপনার নিজের জন্যই প্রফিট হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও হাজির হব আপনাদের সামনে নতুন নতুন তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।